এবং তদন্তকারী সংস্থা ইডির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করা, রাজ্যের চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, রাজ্য পুলিশের ডিজিকে সঙ্গে নিয়ে, এবং সেখানে এমন একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন যারা সরকারি আধিকারিক নন। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি ওখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে। জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি মুখ্যমন্ত্রী যেখানে যাবেন স্বাভাবিকভাবেই নাকি সেখানে যাবার প্রয়োজন আছে পুলিশের ডিজির, কিন্তু প্রশ্ন হলো ডিজি গেলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ওখানে কি করতে গিয়েছিলেন বা চিফ সেক্রেটারি কি করতে গিয়েছিলেন সেটা এখন বড় প্রশ্ন চিহ্নের সামনে। গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, তাতে কার্যত সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের মুখ পুড়ল। যে পশ্চিমবঙ্গ সম্পর্কে বা যে বাংলা সম্পর্কে একসময় বলা হতো আমরা নাকি যেটা ভাবি সেটা ভবিষ্যতে ভারত সেটা চিন্তা করে, আজকে সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে মহামান্য সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং যে নির্দেশ, সেটা কার্যত বুঝিয়ে দিল যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের পথে যদি অন্য কোনো রাজ্য হাঁটতে থাকে তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী এবং দেশ জুড়ে নৈরাজ্য, অরাজকতা, মানে অ্যাবসলিউট লনেসনেস আজকে সেখানে তৈরি হবে। এখন প্রশ্ন হলো এই ঘটনা তো নতুন কিছু নয় বঙ্গবাসীর কাছে, আমরা তো এই ঘটনাগুলোর সঙ্গে পরিচিত এবং সংবাদ মাধ্যমও পরিচিত। 1 ফেব্রুয়ারি 2019 সাল ডিজি রাজীব কুমারকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আরেকবার পথে নেমেছিলেন। আমরা দেখেছিলাম সিবিআই অফিসারদের কলার ধরে কলকাতা পুলিশের কয়েকজন অফিসার তাদের টেনে হিঁচড়ে গাড়ির মধ্যে তুলছেন। 2 মে নারদা স্ট্রিং অপারেশনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আবার পথে নেমেছিলেন। সংবিধানের শপথ নেওয়া একজন প্রশাসনিক প্রধান যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিভিন্ন তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন, তাদের উপরে প্রভাব সৃষ্টি করেন, তাদের কার্যত মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কেউ প্রাণনাশের হুমকি দেয়, তাহলে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছতে পারে। সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহান, যে শেখ শাহজাহান খালি ওই অঞ্চলে বিজেপি কর্মীদের আক্রমণ শুরু করেই থেমে থাকেনি, কার্যত দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর আমলে যে সমস্ত ওই অঞ্চলের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছে তাদের উপরেও আক্রমণ করেছে, তাদেরও ঘরছাড়া করেছে। তার বাড়িতে যখন ইডির রেড হলো সেখানে সরাসরি মানুষকে জড়ো করে তাদের উপরে আক্রমণ করা হলো। ওই একই দিন রাত্রে বনগাঁয় শঙ্করাঢ্যর বাড়িতে গিয়ে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হয়েছিল। অর্থাৎ সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এর বাইরে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এবং বিশেষ করে রাজ্য প্রশাসন বেরিয়ে আসতে পারছে না। পুলিশকে আলাদা করে দোষারোপ করবার কোনো প্রয়োজন নেই, কারণ পুলিশ কোনো স্বশাসিত সংস্থা নয়। পুলিশকে পরিচালনা করছে রাজ্য, পুলিশকে পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী। আমরা ঘটনায় দেখলাম যে সাম্প্রতিককালে মেসিকে কেন্দ্র করে যে কলকাতার বিভিন্ন দৃশ্য সারা দেশ এবং পৃথিবীর মানুষ দেখল, সেটাকে বর্ণনা করার মতো ভাষা আমাদের কাছে নেই। একদিকে স্টেডিয়ামে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে, 11,000 টাকা দামের টিকিট, 20,000 টাকা দিয়ে লোক ব্ল্যাকে টিকিট কিনেছে। সিকিম, ভুটান, গুজরাট, মহারাষ্ট্র প্রত্যেক জায়গার উৎসাহী মানুষ এসেছেন মেসিকে একবার দেখবার জন্য।
মেসিকে দেখতে এসে তারা টুসিকে ডেকে চলে গেল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা 100 টাকার বোতলের জল খেলো, 200 টাকা বোতলের জল খেলো, 100 টাকা দিয়ে ওয়েফার্সের চিপস কিনলো, তাদের পরিণতি কি হল? যারা প্রতিবাদ করেছে সে সময় উচ্চশিক্ষিত কয়েকজন ছেলে মেয়েকে গ্রেপ্তার করে ফেলা হলো, কিন্তু যারা এই দুর্নীতি করেছিল তাদের সম্পর্কে রাজ্য পুলিশের ডিজি বলেছিলেন প্রেস কনফারেন্স করে, রাজীব কুমার, যে এই টাকা এদের ফেরত দিয়ে দেওয়া উচিত। তিনি বলেছিলেন উচিত, তার জন্য হয়তো বঙ্গবাসী তার কাছে কৃতজ্ঞ, অন্তত উনি বলেছিলেন, কারণ এর বাইরে কিছু টাকা ফেরত দেওয়া হবে এই অঙ্গীকার বা এই প্রতিশ্রুতি রাজ্য পুলিশের ডিজি দিতে পারেন না। আজকে পরিকল্পিতভাবে তৃণমূলের নেতৃবৃন্দের হস্তক্ষেপের কারণে, তাদের সীমাহীন লোভ বা লুঠের কারণে আজকে ওই স্টেডিয়ামে যা অবস্থা তৈরি হয়েছিল, যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, সে তার জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। কিন্তু আজকে সেই রাজ্য পুলিশের যিনি ডিজি তাকে আবার শোকজ করা হলো। এটা অভিনব ঘটনা। যিনি পুলিশ মন্ত্রী, তার যিনি দক্ষিণস্থ, তাকেই তিনি শোকজ করে দিলেন। মানে একই শরীরের মধ্যে থেকে আরেকটা অঙ্গ বেরিয়ে চলে গেল। এই অভিনব ঘটনা পশ্চিমবঙ্গে ঘটতে পারে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ, কোন সাংবাদিক, এমনকি কোন কলেজ পড়ুয়া কি এটা বিশ্বাস করতে পারেন যে একটা তদন্তকারী সংস্থার অফিসার যিনি কোনো জায়গায় রেডে গিয়েছেন, কোনো বেসরকারি সংস্থার কর্ণধারের বাড়ি বা সেখানকার কোনো কর্মচারীদের বাড়ি, তিনি তার স্ত্রীকে মলেস্ট করবেন? আমি ইডির মুখপাত্র নই, কিন্তু এ তো সামগ্রিকভাবে ভারতের যে প্রশাসনিক পরিকাঠামো আছে তাকে আঘাত করা হচ্ছে। শুধু এখানেই থেমে থাকেনি। গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের চূড়ান্ত বেইজ্জতির পর, যখন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন আছে, না হলে চূড়ান্ত নৈরাজ্য তৈরি হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যে কথা বলা হয়েছে যে দুর্নীতিগ্রস্তদের পাহারাদার, এই সম্পর্ক, এই শব্দবন্ধ পর্যন্ত আজকে তাদের অবজারভেশনের মধ্যে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তদন্ত করে, সে নিঃসন্দেহে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে, কোনো রাজনৈতিক দলের কার্যকলাপে হস্তক্ষেপ করবে না, করতে পারে না। কোনো রাজনৈতিক দল পরিচালনা করতে গেলে তার নির্দিষ্ট কিছু তথ্য থাকে, তার নথি থাকে, সেটাকে বাজেয়াপ্ত করবার অধিকার বা সেটার উপরে নজরদারি করবার অধিকার কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেই, কোনো সংস্থারই নেই। অন্তত এটাই আইনে আছে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলকে হাতিয়ার করে, রাজনৈতিক দলকে ঢাল করে আজকে একটা তদন্তকারী সংস্থা যারা তদন্ত করছিল দুর্নীতির একটি প্রক্রিয়ার বিরুদ্ধে, সেখানে হস্তক্ষেপ যেভাবে আরেকটি প্রশাসন করছে, এই কেন্দ্র রাজ্য সংঘাতের একটা নতুন সংস্কৃতি। এতদিন পর্যন্ত আমরা বামপন্থীদের আমলে দেখেছি, জ্যোতিবাবুকে বলতে শুনেছি যে সেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে তারা বিবৃতি দিতেন। বলা হতো কেন্দ্রের হাত থেকে ক্ষমতা, কেন্দ্র রাজ্যের হাত থেকে ক্ষমতা কাটতে কাটতে রাজ্যগুলোকে কার্যত মিউনিসিপ্যালিটি বানিয়ে দেওয়া হয়েছে। এই রাজনীতিও আমাদের দেশে চলেছে, বিতর্ক হয়েছে। অতি কেন্দ্রিকতা নিয়ে আমরাও প্রশ্ন তুলেছি বহু সময়। আমরাও কংগ্রেসের সরকারের বিরুদ্ধে 80 দশকে করেছি, তার আগে আমাদের পূর্বসূরি ভারতীয় জনসংঘের নেতারা করেছেন। কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে সেখানে কোনো বিতর্ক তৈরি হতে পারে। আমি কেন্দ্রীয় সরকারের রীতি নীতির সমালোচনা করতে পারি, সেই অধিকার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর আছে। সেই অধিকার রাজ্যের বিরোধী অবস্থানে থাকা কোনো রাজনৈতিক নেতা কর্মীর আছে। কিন্তু সরকার যেখানে পরিচালনা করছে, সরকার তো দলের হয় না, সরকার তো পশ্চিমবঙ্গ সরকার, সরকার তো রাজ্য সরকার। রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে এ ধরনের যুদ্ধ ঘোষণা এবং কার্যত যদি এটা চলতে থাকে, তো আগামী দিনে পুলিশ যেখানে যাবে মানুষ সেখানে আক্রমণ করবে। তো সারা এ তো ছড়িয়ে পড়বে দাবানলের মধ্যে চারিদিকে। সারা ভারতবর্ষে যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা কি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অত্যন্ত সুখকর হবে?
ভারতবর্ষ ব্রিটিশ স্বাধীনতা নেওয়ার পর অনেকে বলেছিলেন যে ভারতবর্ষ তার স্বাধীনতাকে বা তার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধরে রাখতে পারবে না, কিন্তু ভারতবর্ষ এখনো অটুট আছে। আমাদের সঙ্গে সঙ্গে যে সমস্ত রাষ্ট্র কলোনিয়ালিজম থেকে মুক্তি হয়েছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে মুক্ত হয়েছিল, কার্যত সেখানে কোনো জায়গায় গণতন্ত্র নেই, গণতান্ত্রিক ব্যবস্থা নেই। পাকিস্তানের কোনো রাষ্ট্রপতি 5 বছর ক্ষমতায় টিকে থাকতে পারেন না, রাষ্ট্রপ্রধান আক্রান্ত হয়, মারা যায়, তাদের জেলবন্দি করে দেয়া হয়। কিন্তু সেই পরিস্থিতি তো ভারতবর্ষে নেই। আজকে তৃণমূল কংগ্রেস যে সংস্কৃতির জন্ম দিল, ইডির অফিসে হামলা করে, ফাইল ছিনতাই করে, এবং পুলিশ সেগুলোকে হাতে নিয়ে চলে গেল, সেখানে গাড়ির নাম্বার প্লেট বদল হয়ে গেল, এবং তারপর ইডির বিরুদ্ধে মামলা হলো, যেভাবে মামলা হয়েছিল শাহজাহানের ঘটনায়, যেভাবে মামলা হয়েছিল শঙ্করাঢ্যর ঘটনায়। কিন্তু পরিণতি কি? পরিণতি হলো প্রত্যেকটা মামলায় স্টে দিয়ে দেওয়া হলো, এবং ভিডিও ফুটেজ যা তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ, সেগুলোকে সংরক্ষণের কথা বলা হলো। আমি জানি না এই সংরক্ষণ আবার ওএমআর শিটের সংরক্ষণ হবে কিনা ভবিষ্যতে, কিন্তু আপাতত যেটা হয়েছে মহামান্য আদালত, তাতে আমরা খুশি। দুর্ভাগ্যের বিষয় এটাই, একজন প্রবীণ প্রথিতযশা আইনজীবী, সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিতর্ক নিয়ে যে মন্তব্য করলেন, তাতে তিনি গোটা পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের বিচার ব্যবস্থাকেই প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিলেন। আগের দিনে যে আক্রমণটা ছিল ইডির ওপরে, ওটা ইডির ওপরে আক্রমণ ছিল না, আক্রমণ ছিল ভারতীয় সংবিধানের ওপরে, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ওপরে, স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়ার ওপরে। আর গতকালে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে সেই সাংসদ যা বললেন, সেটা তিনি সরাসরি বলে দিলেন, মানে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন গতকালকে। তাহলে আমাদের এখানে কোন সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি, যেখানে কার্যত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মানুষের ছোট ছোট প্রতিবাদগুলোকে পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে, যে কোনো আন্দোলনকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করা হয়েছে, যেখানে সংবাদ মাধ্যম আক্রান্ত, যেখানে বিচার ব্যবস্থা, বিচারপতিরা আক্রান্ত, যেখানে প্রত্যেকটি প্রতিবাদ কার্যত আক্রান্ত, যেখানে রাষ্ট্রপতির প্রতিনিধি রাজ্যপাল, তিনি ভাষা সন্ত্রাসের শিকার, তিনিও এক ধরনের আক্রান্ত, যেখানে সাধারণ মানুষ নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে ভোট দিতে গেলে আক্রমণের শিকার হয়, যেখানে একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি কোনো দুর্নীতি বা কোনো বিশেষ একটা চক্রের সন্ধান পেয়ে গেলে বা জেনে ফেললে তাকে এভাবে নৃশংসভাবে খুন হতে হয়, তো সেই রাজ্যে কোনো আইনের শাসন আছে? আমরা তো একটা মহা জঙ্গল রাজের বাসিন্দা হয়ে গেছি, আমরা নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি পশ্চিমবঙ্গের মানুষ। কালকে কার্যত সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সুপ্রিম কোর্টের যে পরবর্তী শুনানির ক্ষেত্রে তাদের যে মতামত, সেটা থেকেই সেটা প্রমাণ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী আজকে বিবৃতি দিয়েছেন যে সংখ্যালঘুদের রোষের কারণ আছে, 3.5 ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ। গতকাল চাকুলিয়াতে সেখানে চাকুলিয়াতে গান্ধীজির মানে এসআইআর এর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গান্ধীজির মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। যারা দিনের পর দিন গান্ধী হত্যা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলেন, সেই সরস্বতীর বরপুত্ররা কালকে গান্ধীজির মূর্তি ভেঙে দিয়েছে। শুধু এখানেই ভেঙে শান্ত হয়নি, গোয়ালপ্রকারের ঘটনা প্রত্যেকের জানা। গোয়ালপ্রকারের ভৌগোলিক অবস্থান কি? গোয়ালপ্রকারে দীর্ঘদিন ধরে বাংলাদেশি চলেছে। গোয়ালপ্রকারকে প্যাসেজ করে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। আদিবাসী মহিলাদের বিভিন্নভাবে লাভ জেহাদের শিকার বানিয়ে কার্যত তারা ল্যান্ড জিহাদ করছে, এবং সেখানে আজকের জনসন্তুলন সম্পূর্ণ বদলে গিয়েছে। পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে বিহার এবং ঝাড়খণ্ডের
আজকে এটা বদলে দেওয়া, ডেমোগ্রাফি বদলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে মুর্শিদাবাদে কার্যত ক্যাম্প বানিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের শ্রমিকের নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেকে ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত আছে, তার প্রমাণ বারবার এসেছে। সাম্প্রতিককালে 10 বছরের ইতিহাসে যদি কোনো নাশকতামূলক ঘটনা দেখা যায়, বা 20 বছরের ইতিহাসেও যদি কোনো ঘটনা দেখা যায়, এমনকি 26/11 ঘটনা দেখা যায়, প্রত্যেকটা বিস্ফোরণ, প্রত্যেকটা আত্মঘাতী হামলার সঙ্গে কোনো না কোনোভাবে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হয়ে গেছে। বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য এটা সেফ হোম হয়ে গেছে। আজকে অনুপ্রবেশকে মদত দিয়ে অনুপ্রবেশের কে মানবিক মুখ নিয়ে বিচার করার নামে যেভাবে অতীতের বামপন্থীরা তারা পশ্চিমবঙ্গে মানুষ ঢুকিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে একটা দুর্বল অর্থনীতির থেকে সবল শক্তিশালী অর্থনীতির দিকে মানুষের স্রোত থাকে, এটাই ইন্টারন্যাশনাল ফেনোমেনন। সেই জ্যোতি বসু কিন্তু তার জীবদ্দশায় অনুপ্রবেশের বিরুদ্ধাচারণ করেছেন। যে অনুপ্রবেশ নিয়ে সিপিআই এর নেতা ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত সরাসরি পরিসংখ্যান দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন। কেন্দ্রের আরেকজন গৃহরাজ্যমন্ত্রী শ্রী জয়সওয়াল, তিনি অন দ্য পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে তিনি অনুপ্রবেশের সংখ্যা নিয়ে কথা বলেছেন। এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালের অগস্ট মাসে এক গুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে বলেন যে পশ্চিমবঙ্গে সিপিআইএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে, সর্বনাশ করছে দেশের, চোখের জল ফেলে তিনি প্রতিবাদ করে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসেন, বলেছিলেন আর কোনোদিন ঢুকবো না। সেটা এখনো দৃশ্যমানতায় আছে, মানে সংবাদ মাধ্যমের কল্যাণে। কিন্তু আমরা আজকে কোথায় পৌঁছলাম? আজকে বিভিন্ন জায়গায় 4 জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 12টি রাজ্যে এসআইআর চলছে, কিন্তু এ ধরনের প্রাণনাশের ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা, গান্ধীজির মূর্তি ভাঙার ঘটনা, বিডিও অফিসে আগুন লাগানোর ঘটনা, বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী আক্রমণের ঘটনা, বিএলওদের গান পয়েন্টে রেখে আজকে বিভিন্ন ধরনের মিথ্যা নথিকে আপলোড করাতে বাধ্য করা, এবং তার কারণে বৈধ ভোটারকে অবৈধ বানানোর প্রক্রিয়া যেভাবে বিএলওদের মধ্যে দিয়ে করা হয়েছে, তার কারণে আজকে কিছু মানুষকে ডেকে পাঠানো হচ্ছে। এই শুনানিগুলোর কোনো প্রয়োজন ছিল না, এই হিয়ারিং এর কোনো প্রয়োজন ছিল না। এগুলো হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের এই আগ্রাসনী নীতির কারণে এবং কার্যত গোটা সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার কারণে। এই সরকারের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। যারা দীর্ঘদিন ধরে এ ধরনের বিবৃতি দিচ্ছিলেন, মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন, কাউকে বলছেন বেঁধে রাখতে বলেছেন, তিনি বলেছেন, তার দলের নেতারা তার থেকে প্রশ্রয় পেয়ে বা তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বলছেন যে বিজেপিকে বা কোনো কর্মীদের মাটিতে পুঁতে ফেলবো। এই পোঁতার শক্তি কার কত আছে সেটা তো কয়েক মাস পরে বোঝা যাবে। কিন্তু যারা আজকে পুঁতে ফেলবো বলছেন, আপনারা 8:30টার পরে একটু রাত্রে অফিসে আসবেন, এই দপ্তরের গেটের বাইরে তাদের দেখা যাবে। তো এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আমরা আশা করব রাজ্যের গণতন্ত্রপ্রেমী, মুক্তমনস্ক, স্বাভাবিক মানুষজন যারা আছেন, তারা নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, পশ্চিমবঙ্গের এই হিন্দু হোমল্যান্ডকে অটুট রাখবার স্বার্থে দল মত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, এর বিরুদ্ধে প্রয়োজনে রাস্তায় নামবেন। কারণ এই অরাজক ব্যবস্থা দীর্ঘদিন মেনে নেওয়া যায় না। রাজ্য রাজনৈতিকভাবে আত্মহত্যা করতে চাইছে কিনা আমাদের জানা নেই, কিন্তু সংবিধানের যারা রক্ষাকর্তা, যারা কাস্টোডিয়ান আছেন, এটা মানুষের কথা, তাদের কিন্তু চিন্তা ভাবনা করার সময় এসেছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, আমরা প্রতিনিয়ত বলে চলেছি
যে তৃণমূল কংগ্রেসের এই আগ্রাসন, তৃণমূল কংগ্রেসের এই প্রাণঘাতী হামলার প্রচেষ্টা সর্বব্যাপী একটা আতঙ্ক, ভয়ের বাতাবরণ তৈরি করে, যেটা নির্বাচনটাকে করে থাকে, সেটা এই এসআইআর প্রক্রিয়ায় শুরু করেছে। বিভিন্ন জায়গায় এই আক্রমণের মুখ্যমন্ত্রী নিজে নেতৃত্ব দিচ্ছেন মাঠে নেমে।